আসসালামু আলাইকুম। কিডোরা স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের নতুন এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আমরা কিডোরার আগের সিরিজে গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারের কঠিন সময়গুলো নিয়ে বিশাল আলোচনা করেছিলাম। যেমন বমি, অরুচি আর ক্লান্তির সেই রোলার কোস্টার পার করে আজ আমরা কথা বলতে যাচ্ছি প্রেগনেন্সির সবচেয়ে সুন্দর আর জাদুকরী সময়টি নিয়ে, যেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। একদম একদম ঠিক কথা বলেছেন ডক্টর সানা। আমাদের আজকে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের শ্রোতা বন্ধুদেরকে দারুণ খবর মনে করিয়ে দিতে চাই। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের কিডোরা স্মার্ট প্যারেন্টিং অ্যাপস লঞ্চ হবে, যেখানে প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধান তো থাকবেই, সাথে থাকবে ডিজিটাল গ্রোথ ট্র্যাকার এবং সরাসরি ডাক্তারের সাথে টেলিমেডিসিন সুবিধা। হ্যাঁ, এটি আসলে মায়েদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে যাচ্ছে। একদম ঠিক। তো চলুন ডক্টর সানা আমাদের আজকের পর্বে একদম প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করি। প্রথম ট্রাইমেস্টারের ধকল শেষে দ্বিতীয় ট্রাইমেস্টারকে মানে ১৩ থেকে ২৭ সপ্তাহ যেটাকে আমরা বলছি, কেন গর্ভাবস্থার হানিমুন পিরিয়ড বলা হয়? দারুণ একটি শব্দ আপু। আসলে প্রথম ৩ মাসে মায়ের শরীরের যে হরমোনের ঝড় বয়ে যায়, ১৩ থেকে ১৪ সপ্তাহের দিকে তা অনেকটাই স্থির হয়ে আসে। প্ল্যাসেন্টা বা গর্ভফুল তখন পুরো প্রেগনেন্সির দায়িত্ব নিয়ে নেয়। তো ফলে মর্নিং সিকনেস, তারপর ধরেন চরম রকমের ক্লান্তি বা হচ্ছে বমি ভাব, এগুলো হচ্ছে ওই সময়টাতে জাদুর মতো কমে যায়। আচ্ছা। যেটা প্রথম ৩ মাসে খুব ভোগায়। তো মায়েরা হঠাৎ করেই অনুভব করেন যে তাদের শরীরের সেই পুরনো এনার্জি তারা ফিরে আসছে। খাবার হজম হতে শুরু করে, খাবারের অরুচি যেটা ছিল এতদিন ওটা কাটতে শুরু করে, কেটে যায়। এমনকি এই সময়ে রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে কিন্তু ত্বকে এক ধরনের সুন্দর উজ্জ্বলতা বা প্রেগনেন্সি গ্লো দেখা দেয়। সো সব মিলিয়ে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু মায়েরা খুব রিল্যাক্সড ফিল করেন। আর এই কারণেই এটাকে হানিমুন পিরিয়ড বলা চলে। এই রিডার সময় সবচেয়ে বড় চমকটি আসে বাচ্চার তরফ থেকে। আমাদের ২ নম্বর প্রশ্নটি হলো দ্বিতীয় ট্রাইমেস্টারে বাচ্চার প্রথম নড়াচড়া, যাকে আমরা আসলে কুইকনিং বলি, তা ঠিক কোন সপ্তাহে বোঝা যায়? আপু, এই অনুভূতির জন্যই বোধহয় একজন নারী সব কষ্ট হাসিমুখে মেনে নেন। সাধারণত যারা প্রথমবার মা হচ্ছেন, তারা ১৮ থেকে ২০ সপ্তাহের দিকেই কিন্তু পেটের ভেতরের প্রজাপতির পাখা ঝাপটানোর মতো বা ছোট, ছোট আম বাবলস অথবা বুদবুদ ফোটার মতো একটি অনুভূতি টের পান। হুম, হুম, হুম। তো আর যারা ২য় বার মা হচ্ছেন তারা একটু আগেই, মানে ধরেন ১৬ সপ্তাহের দিকেই কিন্তু এই নড়াচড়া বুঝতে শুরু করেন। আচ্ছা, এই নড়াচড়ার সাথে মায়েরা কিন্তু আমাদেরকে অনেক খুব মজার কিছু কমপ্লেইন করেন, যে আমাদের ৩ নম্বর প্রশ্নে আছে। মায়েরা বলেন যে পেটের ভেতর মাঝে, মাঝে রিদমিক বা ছন্দবদ্ধভাবে কিছু একটা লাফায়। মনে হচ্ছে যে বাবু ধাক্কা দিচ্ছে। এই যে বাচ্চার হেঁচকি বা ফিটাল হিক্কাপ, এটা কেন হয়? এটা কি স্বাভাবিক? হ্যাঁ, অনেক মা আপু এটা নিয়ে বেশ ভয় পেয়ে যান। এক্সাক্টলি। আসলে এটা কোনো ধাক্কা নয় বা বাচ্চার কোনো কষ্টও হচ্ছে না। বাচ্চা যখন পেটের ভেতর অ্যামনিওটিক ফ্লুইড বা হচ্ছে আপনার পানি গিলতে শেখে, তখন হচ্ছে তাদের ফুসফুসের পেশিগুলো প্র্যাকটিস করতে শুরু করে। তখন তাদের ডায়াফ্রামে হচ্ছে চাপ পড়ে, আর ওইখান থেকে এই হেঁচকিটা মূলত তৈরি হয়। আচ্ছা। এটি একটি সুস্থ এবং অ্যাক্টিভ বাচ্চার লক্ষণ। এখানে ভয় পাওয়ার কিছু নেই। একদম। আর এই অ্যাক্টিভ বাচ্চার মস্তিষ্ক বা ব্রেইন কিন্তু এই সময় দারুণভাবে কাজ করতে শুরু করে। আমাদের ৪ নাম্বার প্রশ্নটা হচ্ছে বাচ্চার শ্রবণ শক্তি তৈরি হওয়ার পর বাইরের শব্দ বা মায়ের কণ্ঠস্বর বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ঠিক কতটা প্রভাব ফেলে? আপু, সেকেন্ড সেমেস্টারের সরি ২য় ট্রাইমেস্টার মানে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ১৮ থেকে ২০ সপ্তাহের পর বাচ্চা পেটের বাইরের শব্দগুলো যেগুলো বাইরে হয় সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবেই শুনতে পায়। তো মায়ের হার্টবিট আর হচ্ছে গলার স্বর হচ্ছে তার সবচেয়ে পরিচিত আর নিরাপদ একটা সাউন্ড। তো এই সময়ে মা এবং বিশেষ করে হবু বাবা যদি পেটের উপর হাত রেখে বাচ্চার সাথে কথা বলেন বা তাকে কোরআন তিলাওয়াত বা সুন্দর কোনো মিউজিক শোনান, তবে কিন্তু বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট খুব দ্রুতই হয়।
অর্থাৎ জন্মের পর বাবা মাকে চেনার কাজটা বাচ্চা যখন পেটে থাকে, মায়ের পেটে থাকে, তখন থেকেই তাহলে শুরু হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, বাচ্চার এই ডেভেলপমেন্টের কথা বলতে গিয়ে 24 সপ্তাহের মাইলস্টোনের কথা চলে আসে আমাদের 5 নাম্বার প্রশ্ন। মেডিকেলের ভাষায় 24 সপ্তাহের মাইলস্টোনটি বা এজ অফ ভায়াবিলিটি একটি বাচ্চার জন্য কেন এত তাৎপর্যপূর্ণ? আপু 24 সপ্তাহকে একটি জাদুকরী ল্যান্ডমার্ক বলা যেতে পারে। এই সপ্তাহে কিন্তু বাচ্চার ফুসফুস এবং অন্যান্য প্রধান অঙ্গ এমন একটি পর্যায়ে পৌঁছায়, যদি কোনো কারণে বাচ্চা প্রিমেচিওর অবস্থাতেও পৃথিবীতে চলে আসে, তবুও কিন্তু আধুনিক চিকিৎসা বা হচ্ছে আমাদের যে এনআইসিইউ ব্যবস্থা আছে, এনআইসিইউ এর মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার একটি বাস্তবসম্মত সম্ভাবনা তৈরি হয়। আর এর আগের সপ্তাহে কিন্তু জন্মালে সেই সম্ভাবনা একেবারেই থাকে না। তাই 24 সপ্তাহ পার হলে আমরা ডাক্তাররা এবং বাবা মায়েরা একটি বড় স্বস্তির নিঃশ্বাস ফেলি। আলহামদুলিল্লাহ, বাচ্চার এত সুন্দর গ্রোথ হচ্ছে, কিন্তু মায়ের শরীরের পরিবর্তনগুলো অনেক সময় মায়েদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের 6 নম্বর প্রশ্নটি সেই মনস্তত্ত্ব নিয়ে। পেটের আকার বাড়ার সাথে সাথে মায়েদের বডি ইমেজ ইস্যু কিভাবে হ্যান্ডেল করা উচিত বলে মনে করেন? দেখেন তনি আপু, আসলে প্রথম ট্রাইমেস্টারে তো পেট সেভাবে বোঝা যায় না। হ্যাঁ। তো কিন্তু 16 থেকে 17 সপ্তাহের পর থেকে পেট যখন হঠাৎ করে বাড়তে থাকে, তখন অনেক মা আয়নায় নিজেকে দেখে ঘাবড়ে যান। তাদের তখন মনে হয় যে আমি হয়তো মোটা হয়ে যাচ্ছি, বা আমার বডি, আমার ফিগার বা আমার বডির শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ডিপ্রেশনটা কাটানোর উপায় কি? আম প্রথমেই নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে মায়েদের যে এই শরীরটি এখন একটি সাধারণ শরীর কিন্তু নয়, আগের মতো নরমাল না। এটি একটি নতুন প্রাণকে পরম মমতার মধ্যে মমতায় বড় করে তোলার একটা ঘর এখন। এই পরিবর্তনটা সাময়িক এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা পরিবর্তন। এই সময়ে মানে আগের যখন প্রেগন্যান্সি স্টেটে যেই জামা কাপড়গুলা, যেমন হচ্ছে জিন্স বা টাইট কিছু কাপড় থেকে থাকে, এগুলো এই টাইমে পরার চেষ্টা না করে এগুলো অ্যাভয়েড করে সুন্দর এবং আরামদায়ক ম্যাটারনিটি ওয়্যার বা হচ্ছে ঢিলেঢালা পোশাক পরতে হবে। আর এখানে তো স্বামীদেরও আসলে একটা বড় দায়িত্ব থাকে, তাই না? অবশ্যই আপু, স্বামীর একটি ছোট্ট প্রশংসা এই সময়, বা ধরেন তোমাকে এই মাতৃত্বে কত সুন্দর লাগছে, এই একটা কথাই কিন্তু স্ত্রীর বডি ইমেজ ইস্যু বা ডিপ্রেশনকে ম্যাজিকের মতো দূর করে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। কিডনি স্মার্ট পেন্টিং এর দর্শকরা আজকে দ্বিতীয় ট্রাইমেস্টারের শুরুতেই শারীরিক এবং মানসিক রূপান্তরের কিছু খুব সুন্দর এবং কিছু পজিটিভ উত্তর আশা করি পেলেন। ডক্টর সানা, আমরা মায়ের পেটের আকার বাড়া নিয়ে কথা বলছিলাম। পেট বড় হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি বা শরীরের ভারসাম্য বদলে যেতে শুরু করে। এখান থেকে আমাদের 7 নম্বর প্রশ্নটি আসে, গর্ভাবস্থায় ওঠা বসার সময় মেরুদণ্ড ও পেটের সুরক্ষায় অবশ্যই কি কি খেয়াল রাখা উচিত বলে মনে করে? এটি অত্যন্ত জরুরি একটি বিষয় আপু। পেট যখন সামনের দিকে বাড়তে থাকে, তখন হচ্ছে ব্যালেন্স ধরে রাখার জন্য মায়েরা অজান্তেই পেছনের দিকে একটু হেলে হাঁটেন। তো এতে কিন্তু মেরুদণ্ডের নিচের দিকে বা কোমরে মারাত্মক রকমের একটা চাপ পড়ে। তাহলে সঠিক নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে বিছানা থেকে ওঠার সময় কখনোই সোজা হয়ে বা পেটে চাপ দিয়ে ওঠা যাবে না। আর প্রথমে যে কোনো এক কাত হতে হবে, মানে এক পাশ ফিরে, এরপর হাতের উপর ভার দিয়ে ধীরে ধীরে উঠে বসতে হবে। নিচে বসার ক্ষেত্রেও কিন্তু ধপ করে নর্মালি আমরা যেভাবে বসে যাই ওইভাবে বসে যাওয়া যাবে না। হাঁটু ভাঁজ করে সাপোর্ট নিয়ে বসতে হবে ধীরে সুস্থে, আর মেরুদণ্ড সোজা রেখে হাঁটার চেষ্টা করতে হবে এই সময়টাতে। একদম প্র্যাকটিক্যাল একটা টিপস দিলেন। এবার ওজনের কথা আসি, আমাদের 8 নম্বর প্রশ্ন। গর্ভাবস্থায় বিএমআই ক্যালকুলেশন কেন জরুরি এবং নিজের স্বাভাবিক ওজন বৃদ্ধির হার বোঝার উপায় কি? আপু, আমাদের দেশের মায়েদের একটা ভুল ধারণা আছে যে প্রেগনেন্ট হলেই সবারই কিন্তু ওজন 10 থেকে 12 কেজি বাড়তে হবে। আসলে কার ওজন কতটুকু বাড়বে তা কিন্তু নির্ভর করে প্রেগনেন্ট হওয়ার আগে, প্রেগনেন্সির আগে তার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কত ছিল ওই সময়, এটার উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে কি আপনার সবার ওজন বাড়ার হার একই রকম নয়? না আপু, একদমই না। যেমন ধরেন যিনি আগে থেকেই আন্ডারওয়েট বা শুকনা ছিলেন, তার কিন্তু ওজন হয়তো একটু বেশিই বাড়তে পারে।
12 থেকে 18 কেজি বলা যায়। আর কিন্তু যিনি আগে থেকে ওভারওয়েট বা লাইক হেলদি স্থূলতায় ভুগছিলেন, তার ওজন কিন্তু 7 থেকে 11 কেজির বেশি বাড়া উচিত নয়। মায়েরা চাইলে আমাদের কিডোরা অ্যাপের হেলথ টুলস ব্যবহার করে খুব সহজেই কিন্তু নিজের বিএমআই বের করে নিতে পারেন এবং হচ্ছে ট্র্যাক করতে পারেন যে তার ওজন সঠিক হারে বাড়ছে কিনা। এক্স্যাক্টলি, দারুণ বলেছেন। এবার 9 নম্বর প্রশ্নে আসি আমাদের, যা নিয়ে প্রথমবার মা হওয়া নারীরা অনেক ঘাবড়ে যান। দ্বিতীয় ট্রাইমেস্টারে স্তন থেকে হালকা হলুদ তরল বা শাল দুধ লিক হয়, এটা কি স্বাভাবিক? এবং ডেলিভারির পরের ব্রেস্ট ফিডিং এর জন্য নিপেলের যত্ন কি এখন থেকে শুরু করা উচিত? আপু, ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা আবার শতভাগ নর্মালও। 16 থেকে 20 সপ্তাহের পর অনেক মায়ের ব্রেস্ট থেকে এই তরল ফ্লুইড বা মানে এই তরল জাতীয় জিনিসটা লিক যেটা শাল হতে দুধ থাকে। বলছেন, হ্যাঁ, যাকে ক্লোস্টেরাম বা হচ্ছে শালদুধ বলে থাকি হুম। আমরা। শরীর আসলে বাচ্চা জন্মের পর তাকে খাওয়ানোর জন্য এখন থেকেই প্রস্তুতিটা নেয়া শুরু করে দিয়েছে। এই সময় আসলে মায়েদের কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন? কোনোভাবেই এই তরল হাত দিয়ে চেপে বের করে ফেলা যাবে না। এতে কিন্তু জরায়ুতে কন্ট্রাকশন বা সংকোচন শুরু হতে পারে। আম পরিষ্কার সুতির কাপড় বা ব্রেস্ট প্যাড ব্যবহার করা যেতে পারে। আর হচ্ছে নিপেলের যত্নের জন্য এখন থেকেই গোসলের পর হালকা করে খাঁটি নারিকেল তেল বা অলিভ অয়েল লাগানো শুরু করা উচিত। যাতে করে হচ্ছে পরে নিপেলটা ফেটে যাওয়ার বা ক্র্যাক হওয়ার কোনো সম্ভাবনা বা সমস্যা না হয়। এই শারীরিক পরিবর্তনের এই শারীরিক পরিবর্তনের সাথেই আমাদের 10 নম্বর প্রশ্নটি চলে আসে। ম্যাটারনিটি ওয়্যার বা ঢিলেঢালা পোশাক এবং বেলি সাপোর্ট ব্যান্ড হুম। ব্যবহারের সঠিক সময় কখন? উম যখন থেকে আপনার রেগুলার জিন্স বা হচ্ছে প্যান্টের বোতাম আটকাতে কষ্ট হবে বা পেটে টাইট অনুভব করতে থাকবেন, তখনই কিন্তু ম্যাটারনিটি ওয়্যারের দিকে আপনার শিফট করতে হবে। সাধারণত 20 সপ্তাহের দিকে এটি জরুরি হয়ে পড়ে। আর যাদের পেট বড় হওয়ার কারণে কোমরে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে, তারা কিন্তু ডক্টরের পরামর্শে একটি ভালো মানের বেলি সাপোর্ট ব্যান্ড বা উম বেল্ট যেটাই বলেন, বেলি সাপোর্ট একটা ব্যান্ড ব্যবহার করতে পারেন। এটি পেটের ভার কিছুটা বহন করে আপনার মেরুদণ্ডকে আরাম দিবে। পোশাকের আরামের কথা তো জানলাম। এবার আসি সৌন্দর্য এবং রূপচর্চায়। 11 নম্বর প্রশ্ন। গর্ভাবস্থায় চুলের ধরন পরিবর্তন হওয়া বা চুল পড়ার সমস্যার সমাধানে আসলে করণীয় কি? এটা তো আমাদের প্রায় প্রতিটা মায়ের একটা কমন প্রশ্ন যে চুল পড়ে যাচ্ছে, মাথায় তো কিছুই থাকছে না। রাইট। এটার আসলে সমাধানটা কি? আপু, প্রেগন্যান্সি হরমোন আমাদের চুলের যে গ্রোথ, আমাদের চুলের গ্রোথ সাইকেলকে কিন্তু বদলে দেয়। আমরা তো জানি আমাদের আগের এপিসোড গুলাতে আমরা বারবার বলেছি যে আমাদের প্রেগন্যান্সিতে কিন্তু প্রেগন্যান্সির শুরু থেকেই শুরু করে অনেকগুলো হরমোনাল চেঞ্জেস আসে। যার কারণে আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসে। চুলের ক্ষেত্রেও তাই। মানে হরমোনের কারণে আমাদের চুলের মানে চুল গ্রোথ পড়াটা সাইকেলটা পাল্টে যাওয়ার কারণে পড়াটা বেড়ে যায়। বেশিরভাগ মায়ের ক্ষেত্রে কিন্তু এই সময় চুল পড়া মানে একদম কমে যায়। আবার হচ্ছে চুল অনেক ঘন সুন্দরও হয়ে যায় কিন্তু। আম আবার উল্টোটাও হতে পারে। সো আ হর মানে হরমোনের কারণে বা পুষ্টির অভাবে অনেকের মারাত্মক চুল পড়তে শুরু করে বা চুল রুক্ষও হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আসলে মায়েদের করণীয় কি? চুল পড়া প্রতিরোধে আসলে কি করতে পারে মায়েরা? আ ১ম কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে প্যানিক করবে না একদম। প্যানিক করা যাবে না। হুম। আর খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, আয়রন এবং হচ্ছে ভিটামিন সি রাখতে হবে। খুব কড়া শ্যাম্পু বাদ দিয়ে মাইল্ড বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। আর চুলে রেগুলার অয়েল ম্যাসাজ বা তেল দেয়াটা খুব ভালো একটি রিল্যাক্সেশন হতে পারে। আর ত্বকের ক্ষেত্রে কি বলবেন? আমাদের ১২ নম্বর প্রশ্ন, ত্বকে যে মেলাজমা বা কালো ছোপ, ছোপ দাগ পড়ে এবং স্ট্রেসমা বা ফাটা দাগ দেখা যায়, তা নিয়ে কি চিন্তার কিছু আছে? উম গর্ভাবস্থায় এমএসএইচ হরমোনের কারণে আম মায়েদের গালে বা নাকে যে কালচে মেচতে বা মেলাজমা পড়ে, তা নিয়ে একদমই মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কারণ ডেলিভারির পর হরমোন স্বাভাবিক হলে এগুলোও বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। এগুলো আর থাকে না। শুধু বাইরে গেলে বা চুলের কাছে গেলে একটি প্রেগন্যান্সি সেফ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আমাদের মায়েরা। আর স্ট্রেচ মার্কের জন্য দামি ক্রিমের পেছনে না ছুটে পেট, কোমর এবং থাইয়ের অংশে রেগুলার নারিকেল তেল বা ময়েশ্চারাইজার মেখে ত্বককে হাইড্রেটেড রাখাটাই সবচেয়ে একটা ভালো কাজ।
চমৎকার বলেছেন। এবার আসি আমাদের ১৩ নম্বর প্রশ্নে, যা মায়েদের রোজকার একটি বড় অস্বস্তি। জরায়ু বড় হওয়ার কারণে গর্ভাবস্থায় বুক জ্বালা পোড়া, কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যায় প্র্যাকটিক্যাল সমাধান কি দিবেন? আপু জরায়ু যখন বড় হয় তখন তা কিন্তু আমাদের পাকস্থলী এবং হচ্ছে অন্ত্রের উপর নিচ থেকে মারাত্মক রকমের চাপ দেয়। সাথে আছে প্রজেস্টেরন হরমোন, যা খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, স্লো করে দেয় মেকানিজমটাকে। এর ফলেই কিন্তু গ্যাস উপরের দিকে উঠে বুক জ্বালা পোড়া বা হার্ট বার্ন উম এ এই সমস্যাটার সৃষ্টি করে এবং হচ্ছে কোষ্ঠকাঠিন্যও হয়। কোষ্ঠকাঠিন্য একটানা থাকলে বা আ যদি এটা লং টাইম ধরে থাকে তা কিন্তু পাইলস বা হেমোরয়েড এর রূপও নিয়ে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি ঘরোয়া এর প্রতিকার কি দিবেন? আম সেই ক্ষেত্রে আপু বুক যখন জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া কমানোর জন্য একেবারে পেট ভরে না খেয়ে একটু পরপর অল্প, অল্প করে খেতে হবে। আর হচ্ছে খেয়েই সাথে, সাথে শুয়ে পড়া কিন্তু একদম যাবে না। অন্তত ২ ঘন্টা পর বিছানায় যেতে হবে। আর কোষ্ঠকাঠিন্য এড়াতে আম প্রচুর আঁশযুক্ত বা ফাইবার খাবার, যেমন হচ্ছে ইসবগুলের ভুসি, তারপর হচ্ছে প্রচুর শাকসবজি এবং দিনে অন্তত ৩ লিটার পানি পান করতে হবে কমপক্ষে। আর খুব ব্যথা যদি হয় তখন হচ্ছে কুসুম গরম পানিতে একটুক্ষণ বসে থাকলে, যেটাকে আমরা সিটস বাথ বলে থাকি। আম এই ক্ষেত্রে এটা করার কারণে কিন্তু পাইলসের ব্যথায় অনেকটুকু আরাম পাওয়া যায়। ধন্যবাদ রোকসানা। এবারের বিষয়টি খুব ইন্টারেস্টিং একটা টপিক। ১৪ নম্বর প্রশ্ন আমাদের। অনেক মা বলেন যে তারা সবকিছু ভুলে যাচ্ছেন। প্রেগন্যান্সি ব্রেইন বা স্মৃতিশক্তি কমে যাওয়ার এই বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু বা করণীয় কি? হ্যাঁ, আসলে মায়েরা এসে বলেন যে, "আপু আমি তো চশমা চোখে দিয়ে সারা ঘর চশমা খুঁজি।" এই এই যে ছোটখাটো জিনিস ভুলে যাওয়া বা মনোযোগ কমে যাওয়া, একে কিন্তু প্রেগন্যান্সি ব্রেইন বলে। বৈজ্ঞানিক ভাবে দেখা গেছে যে গর্ভাবস্থায় হরমোনের বিশাল প্রভাবে এবং হচ্ছে নতুন মাতৃত্বের স্ট্রেসের কারণে মায়ের ব্রেইনের ভলিউম বা কাঠামোতে সূক্ষ্ম কিছু পরিবর্তন আসে। এতে তো মায়েরা আসলে ভয় পেয়ে যায় না। এর আসলে সমাধানটা কি? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি সাময়িক এবং ডেলিভারির পর ব্রেন আবার আগের মতো শার্প হয়ে যায়। সো এই সময়ে ভুলে যাওয়ার প্রবণতা কমাতে মায়েরা ছোট একটি ডায়েরি মেইনটেইন করতে পারেন চাইলে। আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ খাওয়ার সময় বা হচ্ছে জরুরি কাজের রিমাইন্ডার গুলো আমাদের কিডোরা অ্যাপের মাধ্যমে রিমাইন্ডার সেকশনেও সেট করে রাখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং বিশ্রাম নিতে হবে। অসংখ্য ধন্যবাদ রোকসানা। আমাদের শ্রোতারা আজকে শারীরিক আরাম, ত্বকের যত্ন থেকে শুরু করে প্রেগন্যান্সি ব্রেইন পর্যন্ত খুব মজার এবং প্র্যাকটিক্যাল কিছু চমৎকার প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর পেলেন। ডক্টর সানা, জরায়ুর আকার বড় হওয়া নিয়ে আমরা আগের অংশে কথা বলছিলাম। আমাদের ১৫ নম্বর প্রশ্নটি হলো, জরায়ুর আকার পরিবর্তনের কারণে শরীরের অন্যান্য অঙ্গগুলোর উপর কি চাপ পড়তে পারে? আপু যখন প্রেগন্যান্সিতে আমাদের জরায়ু বড় হয়, তখন সেটি শুধু পাকস্থলী নয়, নিচের দিকে প্রস্রাবের থলি বা ব্লাডারের উপরও কিন্তু প্রচন্ড রকম চাপ দিতে থাকে। আর ঠিক এখান থেকেই আমাদের খুব কমন একটি সমস্যা তৈরি হয়। মায়েরা এসে খুব বিব্রত হয়ে বলেন যে, হাঁচি বা কাশি দিলেই হঠাৎ করে তাদের একটুখানি প্রস্রাব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, একে তো আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স বলি। এই সমস্যাটা আমাদের মায়েদের দৈনন্দিন জীবনে খুব অস্বস্তি তৈরি করে। এর সমাধানটা কি আসলে? প্রথম কথা হচ্ছে লজ্জার কিছু নেই। এটি গর্ভাবস্থায় অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। পেলভিক ফ্লোরের পেশিগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে। এর সবচেয়ে ভালো সমাধান হলো পেলভিক ফ্লোরের ব্যায়াম বা কিগেল এক্সারসাইজ। মায়েরা যখন প্রস্রাব করবেন তখন মাঝপথে প্রস্রাব আটকানোর জন্য যে পেশিটি ব্যবহার করেন, সেটি বারবার সংকুচিত এবং প্রসারিত করার প্র্যাকটিস করবেন। এটি কিন্তু ডেলিভারির জন্য শরীরকে দারুণভাবে প্রস্তুত করে। খুব খুব প্রয়োজনীয় এবং খুব দরকারি একটি টিপস দিয়েছেন। এবার ১৬ নম্বর প্রশ্নে আসি, যা অনেক মায়ের কাছে অপ্রত্যাশিত একটি সমস্যা। গর্ভাবস্থায় দাঁত ও মাড়ির যত্নে বিশেষ কি সতর্কতা নেওয়া জরুরি বলে মনে করেন? আম প্রেগন্যান্সিতে হরমোনের কারণে মাড়িতে রক্ত চলাচল অনেকটুকু বেড়ে যায়। ফলে হচ্ছে মাড়ি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে, সেনসিটিভ হয়ে পড়ে এবং সকালে ব্রাশ করতে গেলেই কিন্তু রক্ত বের হয়। হুম, হুম। একে প্রেগন্যান্সি জিনজিভাইটিস বলে থাকি আমরা। তো রক্ত পড়া দেখে অনেক মা কিন্তু ব্রাশ করা কমিয়ে দেন। হ্যাঁ। বা যা
আসলে খুব বড় একটা ভুল। এটা এটা করা উচিত না। বরং খুব নরম বা সফট ব্রিস্টলের কিছু টুথব্রাশ পাওয়া যায়। হুম। এই টুথব্রাশ ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। কারণ দাঁতের ইনফেকশন অবহেলা করলে তা কিন্তু অকাল আম প্রসবের বা আর্লি লেবার এর ঝুঁকি বাড়িয়ে দেয়। একদম ঠিক কথা বলেছেন ডক্টর সানা। সার্বিক পরিবর্তনের কথাই এলে আমাদের ১৭ এবং ১৮ নম্বর প্রশ্ন দুটি চলে আসে। অনেক মা মাথা ঘুরানো এবং পায়ের রগ ফুলে যাওয়ার কমপ্লেইন করেন। হুম। গর্ভাবস্থায় এমনটা কেন হয়? এবং এখানে করণীয়টা কি? আপু গর্ভাবস্থায় রক্তনালীগুলো প্রসারিত থাকার কারণে ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কিছুটা লো থাকে। হুম, হুম। মায়েরা যখন বসা বা শোয়া থেকে হঠাৎ করে উঠে দাঁড়ান, তখন হচ্ছে ব্রেনে রক্ত পৌঁছাতে একটু সময় লাগে। হুম। ফলে কিন্তু মাথাটা ঘুরে ওঠে। আর তাই সবসময় কিন্তু ধীরে, ধীরে ওঠা-বসা করতে হবে। তাড়াহুড়া করে বসা থেকে ধুম করে উঠে যাওয়া যাবে না বা উঠা থেকে মানে দাঁড়ানো অবস্থা থেকে বসে যাওয়া যাবে না। আর ভেরিকোজ ভেইন বা পায়ের শিরা ফুলে যাওয়া। এটার কারণ হলো বড় জরায়ুটি পেলভিসের শিরাগুলোর উপর চাপ দিতে থাকে। ফলে পা থেকে রক্ত সহজে হার্টে ফিরে যেতে পারে না। ধীরে, ধীরে ফিরে যায়। এটি এড়াতে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে বসে থাকা যাবে না। শোয়ার সময় পায়ের নিচে ১ টি বা ২ টি বালিশ দিয়ে পাটাকে একটুখানি উঁচু করে আম মানে মাথার লেভেলের চেয়ে পা যদি একটু উঁচা থাকে, এভাবে শুইতে পারলে তখন কিন্তু আরাম পাওয়া যায় অনেকটুকু। শোয়ার কথাটা যেহেতু বললেই আমাদের ১৯ নম্বর প্রশ্নটি মায়েদের রাতের ঘুম নিয়ে। ঘুমের প্যাটার্নের পরিবর্তন এবং মায়েদের ভালো ঘুমের জন্য প্রেগন্যান্সি পিলো কতটা সহায়ক? আম প্রেগন্যান্সিতে পেটটা যখন বড় হতে শুরু করে, তখন মায়েরা কিছুতেই ঘুমানোর আরামদায়ক পজিশন খুঁজে পান না। হুম, হুম। আনকমফোর্টেবল থাকেন মেক্সিমাম টাইম। চিত হয়ে ঘুমালে শ্বাস নিতে কষ্ট হয়। আবার পাশ ফিরে ঘুমালে পেটে টান লাগে। এই সময়ে একটি সি শেপ বা ইউ শেপ প্রেগন্যান্সি পিলো জাদুর মতো কাজ করতে পারে। কমফোর্ট এনে দিতে পারে। এটি একই সাথে মায়ের মাথা, পেট এবং ২ হাঁটুর মাঝখানে সাপোর্ট দেয়। যা হচ্ছে মেরুদণ্ডকে একদম সোজা রাখে এবং আম ডিপ স্লিপ বা গভীর ঘুম মানে গভীরভাবে ঘুমাতে সাহায্য করে। আমি সব হুবু মাকে এটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। চমৎকার! এবার আসি আমাদের ২০ নম্বর প্রশ্নে, যা মায়ের মনস্তত্ত্ব এবং বাচ্চার সম্পর্কের একটি গভীর দিক। মায়ের মানসিক চাপ বা মানসিক অস্থিরতার প্রভাব বাচ্চার উপর কতটা পড়ে? অনেক বেশি পড়ে তন্নি আপু। মা যখন তীব্র মানসিক চাপে থাকেন আ বা কান্না করেন, তখন তার শরীরে কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন রিলিজ হয়। এটি কিন্তু প্লাসেন্টা ভেদ করে বাচ্চার কাছে চলে যেতে পারে। চলে যায়। খেয়াল করলে দেখবেন মা খুব বেশি কাঁদলে বা অস্থির থাকলে পেটের ভেতর বাচ্চার নড়াচড়াও অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা বাচ্চার হার্টবিট ফ্লাকচুয়েট করতে থাকে তখন। তাই মায়ের মানসিক প্রশান্তি নিশ্চিত করা পরিবারের সবার, বিশেষ করে স্বামীর প্রধান একটি দায়িত্ব। একদম। আর এই মানসিক প্রশান্তি এবং নিরাপত্তার সাথেই আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নটি জড়িত। গর্ভাবস্থায় একা থাকা কতটা নিরাপদ? আমাদের দেশে অনেক নিউক্লিয়ার ফ্যামিলিতে স্বামী অফিসে চলে গেলে মা সারাদিন একাই থাকেন বলতে গেলে বাসায়। গর্ভাবস্থায় বিশেষ করে 2nd এবং 3rd ট্রাইমেস্টারে দীর্ঘক্ষণ একা থাকাটা একেবারেই নিরাপদ নয়। হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া বা বাথরুমে স্লিপ করার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আম যেকোনো সময়েই ঘটে যেতে পারে। তাই বাসায় অন্তত একজন মানুষ এই টাইমটাতে সাথে থাকা খুবই জরুরি। যদি একান্তই একা থাকতেই হয়, তবে হাতের কাছে সবসময় ফোন রাখতে হবে যাতে আম জরুরি নাম্বারগুলা স্পিড ডায়াল এ রাখতে হবে। যদি ইন কেস প্রয়োজন হয় হ্যাঁ। যাতে সাথে, সাথে কাউকে কল করে বা ইনফর্ম করা যায়। খুবই ইম্পোর্টেন্ট একটি সতর্কতা। আমরা সবসময় বলি প্যানিক কোনো একা জার্নি নয়, একার কোনো জার্নি নয়। আপনারা যারা একা ফিল করেন তারা কিন্তু যেকোনো সময় আমাদের কিডোরা স্মার্ট প্যারেন্টিং অ্যাপের কমিউনিটি সেকশনে যুক্ত হতে পারেন। সেখানে হাজারো মা তাদের প্রতিদিনের অভিজ্ঞতা শেয়ার করছেন যা আপনার মানসিক জোর অনেকখানি বাড়িয়ে দেবে। একদমই তাই। আর বাচ্চার শারীরিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য অ্যাপের ডিজিটাল গ্রোথ ট্র্যাকার তো আছেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা এত সুন্দর এবং সহজ করে জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আর কিডোরা স্মার্ট প্যারেন্টিং এর দর্শকদের বলব যে এই হানিমুন পিরিয়ডটা চুটিয়ে উপভোগ করবেন এবং নিজেদের যত্ন নিবেন।
প্রিয় দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের গর্ভাবস্থার ২য় ট্রাইমেস্টারের ১ম পর্ব। আগামী পর্বে আমরা কথা বলব এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পুষ্টি, লাইফস্টাইল এবং সচেতনতা নিয়ে। কোন খাবার বাচ্চার মেধা বাড়ায়, রোজা রাখা যাবে কিনা বা কর্মজীবী মায়েদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, সবকিছুর উপর উত্তর পাবেন আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।